চলো এবার আমরা সিম্পল সেন্টেন্সকে নেগেটিভ করতে শিখি। দেখো, নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে না, অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো কিছুকে না করা হবে সেই বাক্যকে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। দেখো, আমরা যদি বি ভার্ব দ্বারা গঠিত সিম্পল সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই তাহলে বি ভার্বের পরে একটা নট বসাতে হবে। তাহলে চলো এবার আমরা কিছু উদাহরণ দেখি। দেখো, প্রথম উদাহরণটা হচ্ছে জয় আহমেদ ইজ এ স্টুডেন্ট। জয় আহমেদ হচ্ছে একজন ছাত্র, কিন্তু তুমি বলতেছো না জয় আহমেদ একজন ছাত্র না, তাহলে এখানে ইজের পরে একটা নট বসাতে হবে। কারণ আমরা হচ্ছে বিভাগযুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে চাই তাহলে এখানে নট বসাতে হবে, তাই আমরা এখানে নট বসালে নেগেটিভ হয়ে যাবে। দুই নম্বরটা দেখো, দুই নম্বর উদাহরণটা হচ্ছে ইয়ামিন হাসান ইজ অনেস্ট। ইয়ামিন হাসান ভাষা, কিন্তু ইয়ামিন হাসানের বন্ধু বলতেছে না ইয়ামিন হাসান কখনো সৎ হইতেই পারে না, কারণ বন্ধুর কাছে কখনো আরেক বন্ধু তো সৎ হয়। তাই আমরা এই ইজের পরে একটা নট বসালে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এর অর্থ হচ্ছে ইয়ামিন হাসান সৎ না। তারপরে শেষের উদাহরণটা হচ্ছে দেখো, দিস বুক ইজ ফর রাফি আফরিন। এই বইটা হচ্ছে রাফি আফরিনের জন্য, রাফি আফরিনের জন্য। এখন তুমি বলতেছো না এই বইটা তো রাফি আফরিনের জন্য না, এই বইটা হচ্ছে রাফি আফরিনের ছোট ভাই সালমান ফার্সির জন্য। তখন আমি যখন বলবো যে এই বুকটা রাফি আফরিনের জন্য না, তখন এই ইজের পরে একটা নট বসাতে হবে, তাহলেই কিন্তু নেগেটিভ হয়ে যায়। চলো এবার আমরা সিম্পল সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে শিখি। দেখো, ইন্টারগেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। এখন আমরা যদি বিভাগ দিয়ে গঠিত সিম্পল সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে সাবজেক্টের পূর্বে বিভাগকে বসাতে হবে। অর্থাৎ দেখো, আমরা যখন সিম্পল সেন্টেন্স গঠন করতাম প্রথমে সাবজেক্ট বসাতাম, তারপরে বিভাগ বসাতাম, তারপরে নাউন, অ্যাডজেক্টিভ হোক অথবা প্রিপজিশন যে কোনো একটাকে বসাতাম। কিন্তু এখন কথা হচ্ছে যেহেতু নিয়ম হলো সাবজেক্টের পূর্বে বিভাগকে বসাতে হবে, তাই দেখো আমরা এখানে ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রথমে বিভাগকে বসিয়েছি, তারপরে সাবজেক্টকে বসিয়েছি, তারপর হচ্ছে বাকি অংশ অর্থাৎ নাউন হলে নাউন, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ অথবা প্রিপজিশন হলে প্রিপজিশন। তবে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা অতিরিক্ত চিহ্ন যোগ করতে হবে, সেটা হচ্ছে এই যে কোশ্চেন মার্ক। যদি তুমি এই যে বিভাগকে প্রথমে আসো এবং সাবজেক্টকে বিভাগের পরে বসো এবং শেষে একটা কোশ্চেন মার্ক দাও, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। চলো এবার আমরা এই বিষয়ে বা এই বিষয়ে একটা উদাহরণ দেখি। দেখো, উদাহরণটি হচ্ছে রিয়াদ হোসেন ইজ গুড। রিয়াদ হোসেন এখন ভালো আছে। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই বা ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমাদেরকে বিভাগকে আগে আনতে হবে। আমরা জানি ইজ বিভাগ, তাই প্রথমে ইজকে আমরা নিয়ে আসি। তারপর দেখো বাক্যে এই যে রিয়াদ সম্পর্কে কথা বলা হচ্ছে, আর বাক্যে যে ব্যক্তি সম্পর্কে বা যে বস্তুর সম্পর্কে কথা বলা হয় তাকেই সাবজেক্ট বলে। তাহলে আমরা তারপরে এই রিয়াদকে বসালাম রিয়াদ, এখন সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসালাম, নিয়ম অনুযায়ী সাবজেক্ট বিভাগের পরে বলবে। দেখো এবার বাকি অংশ গুড পড়ে আছে, আমরা যদি এখানে এই গুডটাকে দিয়ে দিই গুড, তাহলে কিন্তু সিম্পল সেন্টেন্স গঠন হয়ে যায়। তবে যেহেতু আমাদের অতিরিক্ত একটা কোশ্চেন মার্ক শেষে যোগ করতে হবে, তা আমরা যদি যোগ করে দিই তাহলে ফুলফিল একটা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যায়। চলো এবার আমরা সিম্পল সেন্টেন্সকে একই সাথে ইন্টারগেটিভ এবং নেগেটিভ করতে শিখি। দেখো, ইন্টারগেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবোধক এবং নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে না করা, অর্থাৎ যে বাক্যটি দ্বারা প্রশ্ন করা হবে ওই একই বাক্য দ্বারা কোনো কিছুকে নিষেধ করা হবে। চলো এবার আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি। দেখো, আমরা সিম্পল সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম শিখেছি। আমরা যদি বিভাগের পরে নট বসাই তাহলে এই সিম্পল সেন্টেন্স নেগেটিভ হয়ে যায়। যেমন দেখো, রিয়াদ হোসেন ইজ নট গুড। তাহলে আমরা কি করলাম, বিভাগের পরে যখন নট বসিয়েছিলাম নেগেটিভ হয়ে গেছে। কিন্তু আমরা আরেকটা নিয়ম শিখেছিলাম যে আমরা যদি সিম্পল সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে বিভাগকে সাবজেক্টের পূর্বে বসালে ইন্টারগেটিভ হয়ে যায় এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন দেখো, এখানে ইজ হচ্ছে বিভাগ, তাই এইখানে আমরা বিভাগকে সামনে নিয়ে আসলাম এবং সাবজেক্টকে বিভাগের পরে বসালাম, বাকি অংশগুলো বসিয়ে দিলাম এবং শেষে একটা প্রশ্নবোধক বসালাম, চিহ্ন বসালাম, ফলে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে একটা, দেখো আমরা নেগেটিভে
যেহেতু নিয়ম শিখেছি যে বি ভার্বের পরে নট বলবে, অথচ দেখো এখানে হচ্ছে বি ভার্ব, নট হচ্ছে দেখো আরেক কথা, অর্থাৎ বি ভার্ব হচ্ছে সাবজেক্টের পূর্বে আর নট হচ্ছে সাবজেক্টের পরে, একসাথে কিন্তু নাই। তাই এটাই হচ্ছে আমাদের প্রবলেম। এখন আমাদের যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্সে বি ভার্ব সামনে বসবে এবং নেগেটিভের নট যেহেতু বি ভার্বের সাথেই বসবে, তাই আমরা এই বি ভার্বের সাথে নট দুইটাকে একসাথে সামনে নিয়ে চলে যাবো। চলো এবার আমরা তাহলে একসাথে দুইটাকে বসাই, অর্থাৎ ইজ, তারপরে হচ্ছে নট, তারপরে হচ্ছে যে রিয়াল, তারপরে গুড। ঠিক আছে, এইভাবে যদি তুমি সিম্পল সেন্টেন্স তৈরি করো তাহলে দেখবা তোমার কাছে ইংরেজি এতই একবারে পানির মতো সহজ। চলো এবার আমরা একটা লক্ষণীয় বিষয় দেখি, আশা করি এটা তোমাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে। দেখো এখানে দুই ধাপে মোট 4টা উদাহরণ আছে। তার প্রথম দুটি উদাহরণে সাবজেক্ট হিসেবে প্রোনাউনকে ইউজ করা হয়েছে এবং পরের দুটি উদাহরণে নাউনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। চলো এবার আমরা এই উদাহরণগুলোর মধ্যে কি সমস্যা আছে বা কি ডিফারেন্স আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা ইন্টারগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের নিয়মে শিখেছিলাম, যদি বি ভার্বের সাথে নটকে পূর্বে নিয়ে আসি, তারপরে সাবজেক্টকে বসাই এবং তারপরে বাকি অংশ বসিয়ে যদি শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাই, তাহলে কি হয়ে যাবে, ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তাই আমাদের যেহেতু এটা গঠন অনুযায়ী হয়েছে, প্রথমে বি ভার্বের সাথে নট, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ এবং শেষে এক্সক্লেমেশন, পরে শেষে প্রশ্নবোধক, ফলে এই সেন্টেন্সটা আমাদের রাইট। দেখো 2 নম্বর উদাহরণটা হচ্ছে প্রথমে বি ভার্ব বসিয়েছে, তারপরে সাবজেক্ট হিসেবে প্রোনাউনকে ইউজ করা হয়েছে। দেখো প্রোনাউনের পরে এবার নট বসানো হয়েছে, তারপরে বাকি অংশ বসিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। যদি সাবজেক্টকে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় এবং তারপরে যদি নট বসাই, তাও দেখো সেন্টেন্সটা রাইট আছে। এবার চলো আমরা দ্বিতীয় ধাপের উদাহরণগুলো দেখি। দেখো দ্বিতীয় ধাপের উদাহরণে বি ভার্বের সাথে নট বসিয়েছে, তারপরে সাবজেক্ট হিসেবে নাউন বসিয়েছে এবং তারপরে হচ্ছে বাকি অংশ, শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তো এই সেন্টেন্সটা আমরা শিখেছি এইভাবে সেন্টেন্সের গঠন হয় নেগেটিভ ইন্টারগেটিভে, তার মানে এই সেন্টেন্সটা রাইট। কিন্তু এবার হচ্ছে সর্বশেষ যে উদাহরণটা সেটার দিকে লক্ষ্য করো, এটা নিয়ে আমাদের হচ্ছে যত ঝামেলা, সেটা হচ্ছে দেখো প্রথমে বি ভার্ব বসিয়েছে, তারপরে সাবজেক্ট হিসেবে নাউন বসিয়েছে, তারপরে দেখো নাউনের পরে নট বসিয়েছে এবং এই নটের পরে বাকি অংশ অর্থাৎ গুড এবং প্রশ্নবোধক বসিয়েছে। তার মানে এখন কথা হচ্ছে যখন সাবজেক্ট হিসেবে নাউনকে বসানো হয়, নাউনকে ব্যবহার করা হবে, তখন বি ভার্বের সাথে নট না বসানো, অর্থাৎ এই বি ভার্বের নটকে যদি আমরা সাবজেক্টের পরে বসাই, অর্থাৎ এখানে বসাই, তখন আর এই সেন্টেন্সটা আর রাইট হবে না। আমি আবারও বলতেছি, অর্থাৎ যদি সাবজেক্ট হিসেবে প্রোনাউনকে ব্যবহার করা যায় তাহলে, বা সাবজেক্ট হিসেবে প্রোনাউনকে ব্যবহার করা হয়, তাহলে ইজের সাথে অর্থাৎ বি ভার্বের সাথে নট বসালেও হবে, অথবা প্রোনাউনের পরে নট বসালেও সেন্টেন্স রাইট হবে। কিন্তু যদি সাবজেক্ট হিসেবে নাউনকে ইউজ করা হয় তাহলে সর্বদাই বি ভার্বের সাথে নট হবে, অন্যথায় অর্থাৎ নাউনের পরে নট বসালে সেই সেন্টেন্সটা রং হবে। চলো এবার আমরা এই জিনিসটা একটু কৌশলে মনে রাখার চেষ্টা করি। দেখো প্রোনাউনের ক্রিতে হয় পরে, তার মানে আমরা বুঝতে পারলাম প্রোনাউনের পরেও নট বসতে পারে। এর জন্য দেখো প্রোনাউনের পরে নট বসছে, তাই সেন্টেন্সটা রাইট। এবং আমরা ব্যাকরণের মধ্যে দেখো প্রোনাউনের পূর্বে নাউনের আলোচনা করা হয়, কারণ প্রথমে হচ্ছে নাউনের আলোচনা করা হয়, তারপরে হচ্ছে প্রোনাউনের আলোচনা করা হয়। যেহেতু নাউনের আলোচনা আগে করা হয়, বিধায় নাউনের আগেই সর্বদা নট বসে, পরে কখনো বসে না। তোমরা যদি এই নিয়মটা মনে রাখতে পারো, আশা করি এই বিষয়টা আর কখনোই কনফিউজড হবে না, এবং আমি আশা করি যে তোমাদের সিম্পল সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে এই ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আজ এখানেই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।